ক্যালিগ্রাফি এবং গ্রাফিতি দুইটা, যেহেতু এটা দেয়ালে করা হয়েছে এবং মানুষকে আমরা একটা মেসেজ দিয়েছি। দর্শক, সময় টেলিভিশনের আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন এই সময়ের জনপ্রিয় ক্যালিওগ্রাফি শিল্পী মোল্লা মোহাম্মদ হানিফ। আপনারা জানেন, সম্প্রতি কাঁচপুরে ৬০০০ স্কোয়ার ফিটে একটি ক্যালিওগ্রাফি অনেক মানুষের প্রশংসা করেছে, নজর পড়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার। সেই দেয়াল চিত্র বা ক্যালিওগ্রাফিটির যে মূল হোতা বা কারিগর যদি আমি বলতে চাই, সেটি কিন্তু মোল্লা মোহাম্মদ হানিফ। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো এই ক্যালিওগ্রাফি সহ ক্যালিওগ্রাফির সামগ্রিক বিষয় নিয়ে। তার কাছ থেকে অনেক কিছু আমার জানা আছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনার কাছে প্রথম আমার যে জানার প্রশ্নটা হচ্ছে, ক্যালিগ্রাফি কিংবা গ্রাফিতি, তিনটার মধ্যে আসলে পার্থক্য কি এবং ভিন্নতা কেন, একটু যদি আমাকে ক্লিয়ার করতেন। ক্যালিওগ্রাফি দুইটাই মূলত শুদ্ধ, বাকি ক্যালিগ্রাফি পরিচিত বেশি, এটা বহুল প্রচলিত। আর যেটা বললেন গ্রাফিতিটা, ক্যালিগ্রাফি হচ্ছে লেটারের মাধ্যমে হয়, তাই না? আর গ্রাফিতি আমরা ওইটাকে বলি যেটা আন্দোলনকে কেন্দ্র করে মানুষ দেয়ালে জনতা তার মনের ভাষাটা প্রকাশ করে, এটাকে মূলত আমরা গ্রাফিতি বলি। এখন ওখানে চিত্রও থাকতে পারে, অক্ষর বা লেটারের মাধ্যমেও মেসেজ থাকতে পারে। তো দেয়ালে বেসিকলি যেটা আমরা উল্লেখ করি, মানুষ, তাই না, যে জনগণ বা জনতা যেটা চায়, তাদের মনের ভাবটা, ওটাকে মূলত গ্রাফিতি বলা হয়। ক্যালিগ্রাফির একটা পার্ট হিসাবে আপনি ধরতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে কাঁচপুরে আমরা যেটা দেখছি যে ৬০০০ স্কোয়ার ফিট, সেটাকে আমরা তাহলে কি বলবো? হ্যাঁ, এটা ক্যালিগ্রাফি এবং গ্রাফিতি দুইটা, যেহেতু এটা দেয়ালে করা হয়েছে এবং মানুষকে আমরা একটা মেসেজ দিয়েছি, সেই হিসাবে এটাকে আপনার ইন্টারন্যাশনালি এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ক্যালিগ্রাফিতি। হ্যাঁ, ক্যালিগ্রাফিতি, এটা ইন্টারন্যাশনালভাবে এই নামটা বেশ পরিচিত। আপনি যেহেতু ক্যালিওগ্রাফির সঙ্গে যুক্ত, আপনার ব্যাপারে জানতে চাই যে কিভাবে শিখলেন, শুরুটা কবে থেকে আপনার? ক্যালিগ্রাফি আমি ছোট থেকেই, যখন আমার একদমই ছোট বয়স, 5 বছর হবে, তো মানুষ আঁকাআঁকি করে বাচ্চারা, আমিও বেসিকলি ওই সময় থেকে আঁকাআঁকিটা শুরু করি। আমার ভালো লাগতো। পরবর্তীতে যখন আমাদের বাসায় বিভিন্ন ক্যালেন্ডার থাকতো, ক্যালেন্ডারগুলোতে আরবি যে ক্যালিগ্রাফি থাকতো, আমি এগুলো কেটে আব্বুকে দিতাম। আমার একজন শিক্ষক ছিলেন, একজন ওস্তাদের কাছে আমি আরবি পড়তাম, কোরআন শরীফ না, আমপারা, কায়দা, এগুলো পড়েছি। তো ওই টিচারের কাছে আমি মাঝে মধ্যে এগুলো দিতাম, আব্বুকে দিতাম যে আমাকে এগুলো ফ্রেম করে এনে দাও। আমি ওগুলো বাসায় লাগায় রাখতাম। আমার ভালোবাসাটা আসলে একদমই ছোট থেকে শুরু। আচ্ছা, যেহেতু পড়ালেখার কথা উঠলো, আপনার পড়ালেখা কোথায় করা হয়েছে? আমার পড়াশোনা টোটালি মাদ্রাসায়। 2012-তে আমি হিফজ শেষ করেছি আলহামদুলিল্লাহ, আর 2022-এ আমার দাওরা শেষ হয়েছে। আচ্ছা, তার মানে এই মুহূর্তে আপনি কমপ্লিট পড়াশোনার দিক থেকে? পড়াশোনায় কমপ্লিট বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। এই যে ৬০০০ স্কোয়ার ফিটে যে ক্যালিওগ্রাফি, এটা সম্পর্কে এখন জানতে চাই, পেছনের গল্পটা, কেন ওই জায়গাটাই আপনারা সিলেক্ট করলেন, কিভাবে পরিকল্পনা হলো, টোটাল ইস্যুটা? প্রথমত হচ্ছে ওখানের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ভাইরা ছিলেন, ইয়াং ছেলেরা যারা ছিলেন, ওনারা আমার একজন সহকর্মী, আমার একাডেমির টিচার আনাস খান, তার সাথে প্রথম যোগাযোগ করে এই ব্যাপারে। যোগাযোগ করার পরে আনাস খান আমার সাথে সম্পূর্ণ ব্যাপারটা শেয়ার করে যে ভাই, এখানে তো একটা কাজ করার জন্য বলছে। তা আমি বললাম যে কোন জায়গাটাতে, আমাকে ছবি দেন, স্পেসিফিক ছবি দিল। ওনারা অন্যান্য জায়গাও কিছু আশেপাশে জায়গা করতে বলছে। আমার ওখানে একটা ব্যাপার হচ্ছে, আমার বাড়ি নরসিংদী, ঠিক আছে? তো আমি কিন্তু নরসিংদী থেকে এসে ওখানের যে আন্ডারপাসটা আছে নিচ দিয়ে, আমি ওখান দিয়ে ঢাকায় ঢুকি, মানে অনুপ্রবেশ করি। আমি ঢাকায় ইন করার সময় আমি এই জিনিসটা খেয়াল করেছি যে, যেহেতু পুরোপুরি সিলেট বিভাগ এবং ঢাকার এই যে একটা সাইড, নরসিংদী, আরও কয়েকটা জেলা এদিকে আছে, প্রায় 40টা জেলা মনে হয় এই জায়গা দিয়ে প্রবেশ প্রায় করে, এদিক দিয়ে অনেকগুলো প্রবেশ করে। ওনারা আমাদেরকে পিছনের একটু জায়গা দেখাইছিল, যেখানে আমরা কাজ করলে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের গাড়িগুলো এখান দিয়ে ঢুকে, সিলেট বিভাগটা বাদ পড়ে যায়। কিন্তু ওই জায়গাটাতে করলে পুরোপুরি সাইডটা কাভার হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই জায়গাটাতে কাভার করার চেষ্টা করেছি, যে সম্পূর্ণ যারা এখান দিয়ে যাবে সবাই এটা দেখবে আর কি। আচ্ছা, আমি যদি ভুল না করি, আমরা শুনেছি যে এই চিত্রটি, ক্যালিওগ্রাফিটি আপনাদের অন্য একটি জায়গায় করার কথা ছিল এবং আপনারা বাধাগ্রস্ত হয়েছেন। আসলে কি এই বিষয়টি সত্য কি না? সত্য যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে কি হয়েছিল, মূল গল্পটা একটু আপনার থেকে জানতে চাই। অন্য কোথাও আমরা মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে, 5ই আগস্টের পর, অর্থাৎ
গণ অভ্যুত্থানের পর 8ই আগস্টে আমার সাথে সহকর্মী ওসাইদ মোহাম্মদ, আমি বেসিকলি সর্বপ্রথম গণ অভ্যুত্থানের পর সেই আমাকে বলে যে ভাই, আমাদের এখন প্রথম তো আমাদের আন্দোলন ছিল স্বাধীনতাকামী অর্থাৎ গণ অভ্যুত্থানের জন্য। এখন যেহেতু গণ অভ্যুত্থান হয়েছে, স্বাধীনতা এসেছে, এখন আমরা সংস্কারমূলক গ্রাফিতি করব। আপনারা সবাই জানেন যে 5 তারিখের আগে কিন্তু একটা কর্মসূচি ছিল, গ্রাফিতি কর্মসূচি। তাদের থেকে দেওয়া হয়েছিল যে সবাই সবার মতো করে প্রতিবাদ করবে দেয়ালে। আমাদের ওখানেও আমরা সক্রিয় ছিলাম এবং এই যে আমার যে সহকর্মী ওসাইদ মোহাম্মদ, সে কামরাঙ্গীরচরে এক জায়গায় গ্রাফিতি করতে গিয়ে ওখানের যারা নেতা, তারপরে পুলিশ ইন্সপেক্টর, তাদের কাছে সে দৌড়ানিও খাইছে, বেশ একটা হেনস্থার শিকার হয়েছে। তো সে চিন্তা করছে যেহেতু এখন আমরা বেশ মুক্ত, আমার আলহামদুলিল্লাহ এখন সমস্যা নেই, এখন আমরা সংস্কার আন্দোলনে আমরা গ্রাফিতি করব। সেখান থেকে সে আমাকে জানায়, আমি বলছি ওয়েল, খুব ভালো সিদ্ধান্ত, এখন আমরা চলো তাহলে একটা প্ল্যান করি। তার পরবর্তীতে আমরা সবাই মিলে আমাদের যারা টিম মেম্বার আছে, প্রায় 50 জনের মতো আর্টিস্ট, তাদের সামনে আমরা এটা উপস্থাপন করি, সবাই খুব ভালোভাবে গ্রহণ করে। তো ওই সময় আমরা চিন্তা করি যেহেতু এবার আন্দোলনের প্রথম যেই ইস্যুটা সেটা ঢাবি থেকে শুরু হয়, তো সেখানে আমরা বেশ কিছু সুন্দর মেসেজ, স্বাধীনতা সংস্কারের পরের কিছু অবস্থান আমরা তুলে ধরি। দেন ওখানে আমরা যখন কাজ করতে যাই, গ্রাফিতি করতে যাই, তো ওখানে মূলত আমরা কিছু বাধার সম্মুখীন হই আর কি। বাধা দিল কারা, কেন বাধা দিল, কি মনে হয়? আমরা কাজ করছিলাম ওখানে, বাংলা ছিল, আরবি ছিল, ইংলিশ ছিল, তিনটা ভাষাই ছিল গ্রাফিতি। আমাদের বেশ বড়, আমরা অনেক শিল্পী ছিলাম, তো সবাইকে দেখা গিয়েছে আমরা ধরেন এই যে কিছু কিছু স্পেস করে আমরা দিয়ে দিয়েছি, তাই না? তো ওখানে দিয়ে দেওয়ার পরে যে আরবিতে খুবই ভালো, তাদেরকে আরবি কিছু জায়গা দিয়েছি, যে ইংলিশ ভালো পারে তাদেরকে বলছি তোমরা ইংলিশে এইটুকু কাভার করো, কিছু বাংলা লিখবে, বাংলা করো। তো এই যে একটা ব্যাপার আমরা যখন করতে গেলাম, তো অধিকাংশ আমরা আরবিতে প্রফেশনাল, আরবিটা বেশি করা হয়। তো আমাদের তুলনামূলক বাংলা ইংলিশের আগে আমাদের আরবিগুলো হয়ে গেছিল। এখন ওখানে ছাত্র ইউনিয়ন পরিষদের, তারপরে বিভিন্ন বাংলা বিভাগের ওনারা ওখানে এসে সরাসরি হস্তক্ষেপ করে যে এখানে এগুলা কেন লেখা হচ্ছে 21-এর স্লোগান মুছে দিয়ে। তো এই ব্যাপারটা আসলে আমি বলতে চাই সম্পূর্ণ মিথ্যাচার ছিল। 21-এর কোনো স্লোগান আমরা মুছিনি, ওই দেয়ালগুলো মুছাই ছিল, ওখানে কিছু প্রতিবাদী কথাবার্তা ছিল। এখন একটা কথা হচ্ছে কি, আমরা যেদিন প্ল্যান করি ওদিন আমাদেরকে মানুষ বলে যে এগুলার উপরে তোমরা লিখো না। আমার কথা হচ্ছে আপনি এখন ঢাবিতে যান, পুরা ঢাবি দেখবেন যে ক্যানভাসে রূপান্তরিত হয়ে গেছে, পুরাটা ঢাবি ক্যানভাস রূপান্তরিত হয়েছে। এখন আপনি প্রতিবাদী গ্রাফিতিগুলো পাবেন না। আমার কথা হচ্ছে ওইটার কাজ হয়েছে, পরবর্তীতে 3-4 দিন গত হয়েছে, ওখানে যে সমস্ত ভাষাগুলো লেখা ছিল প্রতিবাদের জায়গা থেকে মানুষ অপারগতার কারণে এগুলো লিখছে, কিন্তু যে লিখছে সে ওই ফ্যামিলির মানুষ না যে এইরকম ভাষা উল্লেখ করবে। এখন এটা যদি লাইফ টাইম আরও 10 দিন থাকে, আমার ছেলে পেলে এখান থেকে শিখবে, আমাদের ছোট ভাইরা শিখবে এগুলা। ওখানে থেকেও একটা বিষয় ছিল যে আমাদের মৌলিক উদ্দেশ্য হাসিল হয়েছে, এখন আমরা সাজানোর জন্য, সংস্কারের জন্য আমরা কাজ করি। তো তাদের এক শ্রেণীর কথা ছিল এগুলো কেন মুছে দেওয়া হচ্ছে, এটা একটা কারণ। আর তাদের মৌলিকভাবে তারা আমাদেরকে বললো যে আমরা 21-এর স্লোগান মুছে দিয়েছি, এটা একটা মিথ্যাচার। 21-এর স্লোগানের যে বড় একটা লাল গ্রাফিতি, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21 ফেব্রুয়ারি, এটা স্টিল এখনও আছে, আমরা এটাতে হাত দিইনি। উল্টা এটার উপরেও প্রতিবাদের লাইনগুলা ছিল, আমরা কি করছি ওগুলা মুছে মুছে ওখান থেকে অক্ষরগুলো বের করছি, ওনাদের যেই 21-এর গ্রাফিতিটা। তো এখান থেকে ওনারা একটা হট্টগোল লাগায় দেয়, একটা হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে কিছু একজন টিচার আসেন, 2 জন ম্যাম আসেন, ওনারা বলে যে না, এটা বড় কোনো এজেন্ডার সাথে জড়িত, হ্যাঁ এটাকে এইভাবে ছাড়া যাবে না, ঠিক আছে। আমরা বললাম যে স্যার আমাদের ভুল হয়েছে, ঠিক আছে আমরা এখানে করছি। প্রথমে আমরা বলছি যে ঠিক আছে আপনারা যদি বলেন আমরা আরবি ইংলিশ মুছে দিব, আমরা শুধু বাংলাই করব। তারপরে বলে যে ঢাবি এরিয়ার মধ্যে কেউ করতে পারবে না তোমরা, এখানে এটা আমাদের সম্পত্তি, এখানে কেউ কিছু করতে পারবে না, এখান থেকে স্বাধীনতার আন্দোলন শুরু হয়েছে, এখান থেকে স্বাধীনতা আসছে, অন্য কেউ এখানে কাজ করতে পারবে না, এই কথা বললো। তো এক পর্যায়ে আমরা বললাম যে স্যার ঠিক আছে আমরা যা করছি এটা যদি ভুল হয় তাহলে ওকে আমরা কাজ করব না, শেষ। তখন বললো যে না, তোমাদের সাথে এদেরকে ধরতে হবে, এদের পিছনে এজেন্ডা আছে, এদের পিছনে অনেক কিছু আছে। ওই ঢাবি শিক্ষকরাই? হ্যাঁ, শিক্ষকরাই বললেন, একজন শিক্ষক ছিলেন, আরও কয়েকজন ম্যাম ছিলেন। তো ওনারা এক পর্যায়ে আমাদেরকে জিনিসটাকে খুব হার্ডলি ওনারা নিচ্ছে বারবার। এক পর্যায়ে বলে যে
সবাইকে নিয়ে টিএসসি চলো, সবাই বলতে আমরা যারা 2-3 জন সামনে ছিলাম নেতৃত্বে, আমাদেরকে নিয়ে টিএসসি চলো, যে ওদেরকে ধরলেই সব বের হয়ে আসবে, এত সহজে এটাকে ছাড় দেওয়া যাচ্ছে। ওনাদের নাম কি পেয়েছেন? ওনাদের নাম, যিনি শিক্ষক ছিলেন ওনার নাম হচ্ছে ডক্টর তানজিমউদ্দিন স্যার, আর ম্যামদের মধ্যে যারা ছিলেন তার মধ্যে একজনের নাম হচ্ছে বিথি ঘোষ। তো ওনারা ওই সময় ছিলেন আর কি। আমাদেরকে নিয়ে গেলেন অডিটোরিয়ামে নিয়ে যাওয়ার পরে হচ্ছে আপনার এতক্ষণ বাইরে যে অবস্থানটা ছিল যে একটা জিজ্ঞাসাবাদের মতো, কিন্তু ভিতরে যাওয়ার পরে পরিপূর্ণ অবস্থান চেঞ্জ হয়ে গেল। মানে ভিতরে যাওয়ার পরে মনে হচ্ছে যে সম্পূর্ণই এটা একটা রিমান্ডের মতো, জবানবন্দি মানুষ যে রিমান্ড দেয়, আপনি রিমান্ডে শিক্ষকরাই, হ্যাঁ আপনি রিমান্ডে গেলে আপনার ফোন আপনার কাছে থাকবে না, তারা ফোন তল্লাশি করবে। ওনাদের তো আমাদের ফোন দেখার মতন বা ফোন ট্র্যাক করার মতন কোনো রকম কোনো রাইটস কেউই দেয় নাই। ওনারা আমাদের ফোনগুলো দেখলেন যে আমাদের কোনো এজেন্টের সাথে কথা হচ্ছে কিনা, আমাদের হোয়াটসঅ্যাপ চেক করা, আমাদের টেলিগ্রাম চেক করা, মেসেঞ্জার চেক করা। মানে এটা কিভাবে সম্ভব? এটা তো কোনো প্রশাসন ছাড়া কোনো মানুষই করার মতো, আমি যেটা মনে করি রাইট তাদের অধিকার নাই। ওই অবস্থায় ওনারা যখন এটা করলো তখন আমার কাছে এটা মনে হয়েছে যে যেখানে আমি 5 তারিখে নিজের হাতে শহীদ মানে নিছি, এর আগে আমি নিজের হাতে আমি কোলে করে নিয়ে আমি আপনার হসপিটালে গেছি রুগী, সেখানে আজকে এই চিত্র, তাইলে ভাই আমি কোন দেশের জন্য লড়াই করছি? কেমন স্বাধীনতা? হ্যাঁ, স্বাধীনতা বা কোন দেশের জন্য লড়াই করছি যে ওনারাই এখন আমাকে উল্টা অন্য কোনো পরাশক্তির এজেন্ডা বানাচ্ছে। যেমন আমাদের সামনে পরিষ্কার রয়ের কথা উল্লেখ করছে, তারপরে রাশিয়ার এজেন্ডা, অন্যান্য যে সমস্ত মুরসাদের এজেন্ডা, এই জাতীয়গুলো আমাদের সামনে সরাসরি উল্লেখ করছে। তো একটা পর্যায়ে দেখা গেছে যে আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদেরকে কে টাকা দিছে, হ্যাঁ নাকি না বলো, তোমাদেরকে কি অমুক হুজুর টাকা দিছে নাকি হ্যাঁ নাকি না, মানে প্রত্যেকটা জায়গাতে হ্যাঁ এবং না দুইটাতে আপনাকে উনি আটকায় দিচ্ছে। এভাবেই প্রায় 2 ঘন্টা একটা হলের মধ্যে আমাদের প্রথম কি অল্প ছিল, এবং আমাদের কয়েকজনকে ওখান থেকে আপনার ঘাড় ধরে ধাক্কাও দেওয়া হয়েছে। আচ্ছা, ওখানে কি শিক্ষক ছিল নাকি আরো কেউ এসে জয়েন করেছিল পরে? ছাত্র ইউনিয়ন পরিষদের কয়েকজন ছিল, ওনারা বেশ উগ্রতা আমাদের সাথে দেখিয়েছে এবং বারবার গায়ে হাত তোলার মতনও দুঃসাহস তারা দেখিয়েছে। আচ্ছা, এই মুহূর্তে তো আপনারা একটি গ্রাফিতি বা ক্যালিগ্রাফি করে ফেললেন, সেটা বিখ্যাত হয়ে গেছে। এরপর কি তাদের কাছ থেকে কোনো বার্তা এসেছে কিনা বা সমঝোতা, বা তাদের সঙ্গে কি আপনাদের প্রবলেম সলভ হয়েছে? তারা দেখছি কিনা সেটা আমরা জানি না, কারণ তাদের সাথে আমাদের আর কোনো সরাসরি যোগাযোগ হয় নাই। পরবর্তীতে ঢাবি থেকে আমাদেরকে বেশ কয়েকজন আমাদের পরিচিত ভাই ব্রাদার ওনারা বলছে যে এসে আমরা কাজ করি এসেই। আমি বললাম যে দেখেন, আমাদের সাথে যে সমস্যা হয়েছে এটার কোনো রকম কোনো সমাধান হয় নাই, তা আমরা এখন কি কেন যাব কাজ করতে? তখন গেছিলাম নিজ ইচ্ছায়, এখন সমস্যা সমাধান না হলে আমরা কাজ করব না। আর ওনাকে যেই টিচাররা আমাদেরকে বাধা দিয়েছিলেন, ওনাদেরকে বেশ কয়েক জায়গায় ওনাদের বিভিন্ন কনফারেন্সে নাকি এটা নিয়ে স্টুডেন্টরা উন্মুক্তভাবেই কোশ্চেন করেছে। কোশ্চেন করার পরে ওনারা এটাকে একটু উত্তরটা এরকমভাবে ওনারা দিয়েছে যে আমরা যদি ওদেরকে ওখানে না বাঁচাইতাম, না ধরতাম, তাহলে তো ওদেরকে জনতাই ওদেরকে পিটাইতো। আসলে ব্যাপারটা এরকম না, জনতার কথা বলতেছে, আমাদেরকে বারবারই সকাল থেকে অনেক মানুষ প্রশ্ন করছে, আমরা তাদের উত্তর দিয়ে দিচ্ছি, স্বাভাবিক চলে যাচ্ছে। কিন্তু ওনারাই ব্যাপারটা আইন হাতে নিল, ওনারা আমাদেরকে নিয়ে জেরা করলো, এবং ওনারাই দিন শেষে যখন দেখছে যে ওনাদের রেপুটেশন নষ্ট হচ্ছে, ওনাদের ফেস নষ্ট হচ্ছে, ওনারা সরাসরি জিনিসটাকে সরাসরি একদম মিথ্যাচার, এই জায়গাটাতে ওনারা সরাসরি মিথ্যাচার করছে। ঠিক আছে, আমরা একটু সরাসরি এখন সেই ক্যালিওগ্রাফিটিতে ফিরে আসছি। 6000 স্কয়ার ফিট আমরা দেখেছি যে আল জাজিরাও হচ্ছে আপনাদের এই গ্রাফিতিটি বা ক্যালিওগ্রাফিটি হচ্ছে কভার করেছে এবং অনেকে নজর পড়েছে সেখান থেকে। আল জাজিরা আপনাদের গ্রাফিতির খবর পেল কিভাবে, একটু এই গল্পটা ছোট্ট করে যদি বলতেন। আমাদের কাজটা যখন রানিং ছিল তখন আমার মাথায় একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমি যতই ভালো কাজ করে মানুষের সামনে আনি, আমি যদি দিন শেষে আমার কাজটা শেষ হওয়ার পর ছবিটা ছেড়ে দিই, অর্থাৎ ইমেজ মানুষের সামনে তুলে ধরি, এটা মানুষ ওই রকমভাবে অতটা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে না। কারণ বর্তমানে মানুষের একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার আছে, মানুষ কোন জিনিসটা গ্রহণ করে, দর্শক। এখানটাতে আপনাকে যদি আপনি টাচ করতে না পারেন, তাহলে আপনি হয়তো অনেক ভালো কিছু করেও মানুষকে টাচ করতে পারবেন না। ওই জায়গা থেকে আমি চিন্তা করি যে এটাকে ভিডিও কন্টেন্ট আনা, এবং ভিডিওটা খুব ভালোভাবে কন্টেন্ট হিসাবে আনা, যেন মানুষ আমি কাজ কি করেছি তার চাইতে আমার কন্টেন্টটাতে সে মনোমুগ্ধ পায়। এবং সাবজেক্ট ছিল ভিতরে অনেক। আর এখানে আমি প্রথমত 13 তারিখে ভিডিও পোস্ট করি রাত 10টায়।
14 তারিখ সকালেই ঘুম থেকে উঠি দেখি যে কাতার আল জাজিরা একজন আমাকে নক দিছে। আচ্ছা, হ্যাঁ, রাতেই। মেইলে? হ্যাঁ, না না, আমাকে সরাসরি মেসেঞ্জারে নক করছে। আচ্ছা, তো অতক্ষণে আমার বেশ মোটামুটি ভিডিওটা আমাদের দেশে ছড়িয়ে গিয়েছিল। দর্শকরা ভিডিওটা দেওয়ার সাথে সাথেই খুব ভালোভাবে গ্রহণ করেছে। তো উনি যখন আমাকে নক দেয়, নক দিয়ে আমাকে জিজ্ঞেস করে যে আপনাদের কাজটা অনেক সুন্দর হয়েছে আখি, অনেক ভালো লাগছে। তো ব্রাদার, আমি কাতার আল জাজিরাতে কাজ করি আমাদের এখানে, তো আমি এটা নিয়ে কাজ করতে চাই, প্রতিবেদন করতে চাই। তো এখানে আপনাদের বিস্তারিত আমাকে কাজটা সম্পর্কে বলেন। তো আমি কাজটার সম্পর্কে, কাজের সম্পর্কে ওনাকে বিস্তারিত সবই বলি। এর মধ্যে বিস্তারিত কি কি আছে এটা তো আরেকটা পার্ট, কিন্তু একটা পার্ট এই ছিল যে আপনারা দেখেছেন কাজের মধ্যে দুইটা হাত ছিল, দুইটা হাতের মধ্যে প্যালেস্টাইন এবং বাংলাদেশের ফ্ল্যাগটা পেঁচানো ছিল। তো এখানে আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে যে আজকে আমরা একটু স্বাধীন নিঃশ্বাস নিচ্ছি। হ্যাঁ, তো আমি এটা কোনোভাবেই চাই না, কেউই চাই না আমরা যে বিশ্বের কোনো একটি জনপদে কোনো একজন মানুষ পরাধীন থাকুক, জালেমের শিকার হোক, সে মজলুম হোক। এটা বিশ্বের কোনো একটা জনপদে ঘটুক, এটা আমরা চাই না। এটা আমার মানবতার এবং আমার মানসিকতা, ইনসানিয়াতের জায়গা থেকে এটা আমি চাই। সেখান থেকে আমরা প্যালেস্টাইনের জায়গাটা সবার আগে চলে আসে এবং প্যালেস্টাইনের মতো নির্যাতিত পুরা বিশ্বে কোনো রাষ্ট্র বা কোনো ভূমি হচ্ছে না, সেখান থেকে আমরা প্যালেস্টাইনটাকে খুব বেশি হাইলাইটস করি। ওনাকে যখন আমি এই জায়গাটা বলি, তো উনি বলছে জাস্ট এনাফ। এই জায়গাটাই আমি চাচ্ছিলাম যে আমরা বাংলাদেশি মুসলিমরা যে ওনাদের জন্য একটা সাপোর্টের এত বড় ভালোবাসা পেশ করেছি, এই জায়গাটাই সহমর্মিতাটা, এটা ওনার কাছে বেশ পছন্দ হয়েছে। উনি এই শিরোনামটার উপরেই বেসিকলি প্রতিবেদনটা করেছে আল জাজিরাতে। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে আপনি পেশাগতভাবে এখন ক্যালিওগ্রাফি শিল্পের সঙ্গে জড়িত। তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশের প্রেক্ষিতে কি আসলে এটাকে পেশাগত হিসেবে নেওয়া কতটা উপযুক্ত পরিবেশ ক্রিয়েট হয়েছে? আর্নিং সোর্সটা কেমন, কেমন আয় করা যায় এই বিষয়টা থেকে? আমাদের দেশে শিল্প চর্চা করতে গেলে শিল্পের মধ্যে আপনার ইনকামটা ওই সময় আপনি আনতে পারবেন যখন আপনি জনতার ভাষা বুঝতে পারবেন। আপনি আপনার মতো করে শিল্প চর্চা করলেন, হয়তো আপনি মারা যাওয়ার অনেক পরে আপনি অনেক ফেমাস হইলেন, আপনার কাজগুলো কোটি টাকায় বিক্রি হইলো, কিন্তু আপনি যেই দেশে জন্ম নিছেন, আপনি যেখানে আপনার বেড়ে ওঠা, তো সেই জায়গাতে আপনি জনতার ভাষাটা বুঝতে পারলেন না, আপনার জীবদ্দশায় কালচারটা বুঝলেন না, সেই ক্ষেত্রে আপনি সেটাকে ওইরকমভাবে ইনকাম সোর্স বানাতে পারবেন না। আর আমি যদি বলি যে প্রফেশনাল হিসাবে আপনি যেটা বললেন, আলহামদুলিল্লাহ, আপনি আপনার নিজের সর্বোচ্চটা দিলে, শিল্পের মধ্যে আপনি ঢুকে সর্বোচ্চ দিলে, এটা দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করা সম্ভব। আচ্ছা, মানে হচ্ছে এটাকে যদি কেউ পেশা হিসেবে নেয়, তার মানে এটা একটা পেশার মতো সে নিতে পারে, চাইলে? হ্যাঁ, অবশ্যই নিতে পারে। বাংলাদেশের প্রেক্ষিতে কেউ যদি ক্যালিওগ্রাফি বা গ্রাফিতির সঙ্গে যুক্ত হতে চায়, শেখার কোনো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কি আছে কিনা, বা কিভাবে সে শিখতে পারে? আমাদের বর্তমানে অনেক আগ্রহী তৈরি হচ্ছে, অনেক মানুষ শিখতে চাচ্ছে। এক্ষেত্রে শিখার জায়গাটা আসলে অনেক সংকীর্ণ। এই সংকীর্ণটা আমাদের যারা টিচার আছে ওনাদের কাছেও শিখতে পারে। এখন কথা হচ্ছে এই কয়েকজন শিক্ষক কয়জনকে শিখাবে, কয়জনকে সার্ভিস দিবে। এই শিক্ষার যে জায়গাটা, এই এডুকেশনের জায়গাটা অনেক ছোট এবং সংকীর্ণ। এটাকে বিভিন্ন জায়গায় আপনার চারুকলায়, তারপরে মাদ্রাসায় আমি এটাকে সরাসরি সিলেবাসের আওতাধীন হিসাবে একটা পার্ট হিসাবে রাখার জন্য অবশ্যই আবদার করব। সেভাবে হচ্ছে আসলে প্রাতিষ্ঠানিকভাবে মানে কোনো ক্যালিওগ্রাফি বা গ্রাফিতি শেখার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে নেই। হ্যাঁ, যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ব্যক্তিগত একাডেমি এইরকম, কিন্তু কোনো প্রাতিষ্ঠানিক কোনো অবস্থান বাংলাদেশে নেই। আমি যদি ভুল না করি, কাশপুরে এই কাজটির সঙ্গে আপনি ছাড়াও মনে হয় আরও কিছু লোক যুক্ত ছিল, 11-12 জন। একটু তাদের সম্পর্কে ছোট্ট করে জানতে চাই, ক্রেডিট তাদের কাছে একটু যাক। হ্যাঁ, আপনি অনেক ভালো একটা কথা বলেছেন। এখানে একটা ব্যাপার কি, ওখানে যারা ছিল আমি ছাড়া বাকি আরও 11-12 জন, সবাই আমার সাথে সহকর্মী এবং তারাও এখন বেশ ভালো কাজ করছে, বেশ কিছুদিন ধরেই তারা প্রফেশনাল। আমি যখন কাজ শুরু করি, ওখান থেকে কয়েকজনকে আমি বলেছি, অনেকেই টুকটাক যখন জেনেছে যে আমরা এই কাজটা করছি, তখন আমার সাথে যে সহকর্মী ছিল আনাস আমাদের সাথে যোগাযোগ করে। আমরা বলছি হ্যাঁ, ওয়েলকাম, আসো, আমরা সবাই মিলেই কাজ করি। আর আমি শুরু থেকে এই জিনিসটা চাই নাই যে এই যে একটা বড় কাজ হচ্ছে, এটা একক কোনো কিছু হোক। আসলে একক কোনো জিনিস বা চিন্তা করলে না, সেটা দিয়ে আপনি অনেক দূর আগাতে পারবেন না। এখানে যারা ছিল প্রত্যেকেরই অনেক কষ্ট, শ্রম পুরোটাই ছিল। যেমন কাজটা বেশিরভাগ দেখা গিয়েছে আমরা বিকেলে শুরু করতাম, প্রচণ্ড রোদ ছিল, বিকেলে শুরু করলে আমাদের কাজ শেষ হতো রাত 11টা-12টায়। তো
তো এই যে আমাদের সাথের যারা সহযোদ্ধারা তারা কিন্তু ওই সময় পর্যন্ত থাকতো, প্রতিদিন সবাই আসতো না, 4-5 জন করে আসতো। তো রাত 11টা-12টায় গিয়ে বাসায় গিয়ে আবার অনেকের মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ আছে, আবার পরের দিন ক্লাস করা, আবার পরদিন ক্লাস শেষ করে আবার বিকাল 4টায় আসা, তাদেরও অনেক বড় অনেক কষ্ট, এখানে শ্রম ছিল অবশ্যই। এটাতে আসলে খরচ কেমন দিয়েছে? খরচটা সরাসরি অঙ্ক জানতে চাচ্ছেন? আপনি যদি বলতে চান আমার জানতে সমস্যা নেই, কিন্তু একটু একটা জানার আগ্রহ থাকতে পারে যে এখানে এত আমি বড় একটা গ্রাফিতি। এখানে আমি অনেক গণমাধ্যম যখন আমাদের এটা নিয়ে নিউজ করেছে, অনেক মানুষের একটা প্রশ্ন যে এই অর্থ তারা কোথায় পেল। আচ্ছা, এই প্রশ্নটা তাদের ছিল, অর্থ তারা কোথায় পেল। এখন আপনি যদি এটারে ওইরকম ভাবে নিয়ে মিলান যে আমাদের পূর্বে শাসনামলের মতন যে আপনার পদ্মা সেতুর 2 সাইডে 2টা মুরালের বিল 117 কোটি, তাইলে তো এটা হয় না। আপনার বুঝতে হবে যে রঙের দাম দুনিয়ায় কয় টাকা, অনেক যে এখানে কয়েক কোটি টাকা খরচ করছে এরকম কিছু না। এখানে আমাদের সম্পূর্ণ ইন টোটাল খরচ 1 লাখ টাকার মতো হয়েছে, লাখখানেকের মতো। হ্যাঁ, লাখখানিকের মতো হয়েছে। আমি কাউকে, অনেক সাংবাদিক, অনেক জার্নালিস্ট ভাইরা আমাকে অঙ্ক জানার জন্য ট্রিট করেছে, আমি ঘুরিয়ে গিয়েছি। আজকে আমি বলার প্রয়োজনীয়তা এই জন্য মনে করলাম যে মানুষ অনেক বেশি মনে করে বা অনেক কিছু মনে করে, সেখান থেকে দেশের জন্য কাজ করতে মন লাগে, টাকা পয়সা লাগে, কিন্তু সেটা যে হিউজ না। মানুষ যদি সত্য মানুষ কি বলে মেরে খাওয়া বা এরকম চিন্তা চেতনা না থাকে, তাহলে যে আপনি খুব অল্পতেই আপনার মনটা দিয়ে যে আপনি সুন্দর দেশ গড়তে পারবেন, সেই জন্য আমি এটা ক্লিয়ার করলাম। আচ্ছা, আসলে চাইলেও যেটা বলছিলেন যে চাইলে আসলে অনেক কাজই করা যায়, সেটার জন্য আসলে মন লাগে, পরিশ্রম লাগে, টাকার অঙ্কটা ফ্যাক্ট না। আর মানুষের প্রশ্ন আসে কেন, মানে আমরা তো আসলে অনেক বিগ বিগ প্রজেক্ট দেখে অভ্যস্ত, দ্যাটস ওয়াই অনেকে ভাবছে যে এখানে না জানি কত শত কোটি টাকার প্রজেক্ট হয়ে গেল, কত টাকা আসলে, এই জন্য হয়তো প্রশ্নটা আসে। বলছিলেন যে দেশের ভেতরে অনেক জায়গায় আপনার ক্যালিগ্রাফি করা হয়েছে, দেশের বাইরে কি কোনো কাজ করা হয়েছে? দেশের বাহিরে আমি 2023 আলহামদুলিল্লাহ উমরা করেছি। তো মক্কায় ছোট না, মোটামুটি সাইজের একটা গ্রাফিতি আমি করেছিলাম। আমার টাইমলাইনের শুরুতে এটা অ্যাড করা আছে, ছোট একটা গ্রাফিতি আছে আর কি। প্রত্যেক মানুষের তো কিছু ড্রিম প্রজেক্ট বা ড্রিম ওয়ার্ক থাকে, আপনার এমন কিছু আছে কিনা ক্যালিগ্রাফি নিয়ে? ক্যালিগ্রাফি করার জন্য গ্রাফিতি এই জায়গায় একটু আলাদা করি। সেটা হচ্ছে ক্যালিগ্রাফির সর্বোচ্চ জায়গা একজন মুসলিম এবং ক্যালিগ্রাফি শিল্পীর কাছে বাইতুল্লাহ গিলাফে ক্যালিগ্রাফি, এটা একজন ক্যালিগ্রাফারের কাছে সর্বোচ্চ পর্যায়ের স্বপ্নের জায়গা, ড্রিম। আসলে যদিও সেই ইচ্ছা আপনার আকাঙ্ক্ষার জায়গা থেকে আমাদের বর্তমান কর্মপন্থা অনেক ভিন্ন, ঠিক আছে, আমাদের কর্ম অবস্থান অর্থাৎ বর্তমান কাজের প্যাটার্ন অনেক ভিন্ন, কিন্তু সর্বোচ্চ স্বপ্ন এটাই দেখি। আর ড্রিম বলতে যদি হয়, অনেক রকমের ড্রিম আছে। যেমন আমাদের যদি ড্রিম, আমি বাংলাদেশে যদি ড্রিম হিসাবে ধরি, তাহলে আমি আমাদের দেশের সংসদ ভবনের মধ্যে আমাদের কাজ থাকুক, সেটা আমি চাই। আমাদের শিল্পীদের চমৎকার কিছু কাজ সংসদ ভবনের বাইরের দেয়ালে থাকুক, যেটা দেখে, যেরকম আপনি শুরুতে বললেন যে আল জাজিরা আমাদের নিউজ করেছে, তো এটা মানুষের কাছে অনেক বড় কিছু মনে হচ্ছে। দ্যাটস ইট। আমার কাছে সত্যিকার অর্থে অনেক বড় কিছু এই জন্য মনে হচ্ছে না, কারণ আমাদের কাজটা যেটা আমরা করেছি, এটা আমরা তো একদিন এই পর্যায়ে আসি নাই, এবং আমাদের চাওয়াটা ওই পর্যায়ে এখন আছে যে তারা আমাদেরকে নিয়ে কাজ করুক, এটা আমরা চাই। তো সেই জায়গা থেকে আমাদের চাওয়া এটা আছে যে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিটাকে আমরা আমাদের দেশের সর্বোচ্চ যে জায়গাগুলো আছে, অবস্থানগুলো আছে, সেখানে ফুটিয়ে তুলি। অনেক আড্ডা দিলাম, অনেক কথা বললাম, অনেক কিছু জানলাম। শেষমেশ আপনার কাজ যারা পছন্দ করে, ভক্ত তো আছে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে চাইলে বলতে পারেন। বলার মতো আসলে যা ইন্টারভিউতে ছিল সবই বলেছি। আপনাদের কাছে একটা আবেদন আমার, সেটা হচ্ছে সংস্কৃতি, যেটা সুস্থ সংস্কৃতিকে ভালোবাসবেন, সুস্থ সংস্কৃতি প্রমোট করবেন, এবং ইসলামী সংস্কৃতি, যেটা আমাদের দেশ ইসলামিক কান্ট্রি হিসাবে, মুসলিম কান্ট্রি হিসাবে ইসলামিক সংস্কৃতিকে অবশ্যই প্রমোট করবে।